কালকে আমেরিকার পক্ষ থেকে ফের একবার ভারতকে বন্ধুত্বের বার্তা দেওয়া হয়েছে। আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একজন ব্যক্তি, অন্তত এই ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার। তিনি পরিষ্কার বলেছেন ভারত এবং আমেরিকা ফের একবার একসঙ্গে কাজ করবে। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ খেলাটা যে কত বড় মিসক্যালকুলেটিভ একটি রিস্ক নিয়েছে আমেরিকা, এবং সেই রিস্ক নিয়ে কার্যত ডুবেছে, তা হয়তো আমেরিকা বারবার বুঝতে শুরু করেছে এবং এর জন্য কিন্তু একমাত্র দায়ী ভারত, যারা প্রতি মুহূর্তে আমেরিকাকে তাদের আসল জায়গাটা আন্তর্জাতিক স্তরে বুঝিয়ে দিয়েছে শেষ 15 থেকে 20 দিন ধরে। ঠিক দুদিন আগে আমেরিকার পক্ষ থেকে আরো একটি স্টেটমেন্ট এসেছিল, যেখানে তারা বলেছিল উই লাভ মোদি, উই লাভ ইন্ডিয়া, আমরা ভারতের সঙ্গে কাজ করতে চাই, ভারত আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার, কিন্তু রাশিয়ার থেকে তেল কেনাটা আমরা মানতে পারি না। তাহলে বোঝার চেষ্টা করুন যে ভারত কিন্তু ছলে বলে কৌশলে অন্তত আমেরিকাকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, তোমরা মানতে পারো বা না পারো, আমাদের বিন্দু মাত্র যায় আসে না। কালকে ডক্টর জয়শঙ্করের একটি কোট এক সাংবাদিক এই স্কট বেসেন্টকে জিজ্ঞাসা করেছিলেন, বলেছিলেন ভারতের বিদেশমন্ত্রী পরিষ্কার বলেছেন যে আপনাদের যদি পছন্দ না হয় তাহলে ভারত থেকে তেল কিনবেন না, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যেন না কেনে, আমেরিকা যেন না কেনে। কিন্তু স্কট বেসেন্ট পরিষ্কারভাবে উত্তর না পেয়ে তিনি ভারতকে বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, আমেরিকা বৃহত্তম অর্থনৈতিক রাষ্ট্র, এবং আমেরিকা এবং ভারত একই সঙ্গে ফের একবার কাজ করবে, এই ধরনের ভুলভাল কথাবার্তা বলতে শুরু করেন। এবং পরিষ্কার বোঝা যায় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে ভারতের সঙ্গে আর কোনো অবস্থাতেই সংঘাতে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে না। 50% tariff on India kicking in today, weeks after adding that 25% penalty over India's purchases of Russian oil and weapons. Meanwhile, India is vowing to retaliate. India's foreign minister says if the U.S. does not like India buying Russian oil, it should not buy from India. Mr. Secretary, your thoughts? Look, Maria, this is a very complicated relationship. President Trump and Prime Minister Modi have very good relationships at that level. And it's not just over the Russian oil. The Indians came in very early after Liberation Day to start negotiating on tariffs, and we still don't have a deal. I thought that we would have a deal in May, June. I thought India could be one of the earlier deals. And they've kind of tapped us along in terms of the negotiations. And then there is also the aspect of the Russian crude purchases, which they've been profiteering on. So there are many levels going on here. I do think India is the world's largest democracy. The U.S. is the world's largest economy. I think at the end of the day, we will come together. I think a lot of it by the Indians has been performative. But I will tell you, Maria, I've said this all along during the tariff negotiations. The U.S. is the deficit country. When there is a schism in trade relations, the deficit country is at an advantage. It's the surplus country that should worry. So the Indians are selling to us. They have very high tariffs, and we have a very large deficit with them. দেখুন, আমেরিকার এই অবস্থা দেখে বিশ্বের অন্যান্য বহু দেশ ইতিমধ্যেই আলোচনা করতে শুরু করেছে যে তারা কি খুব তাড়াতাড়ি করে আমেরিকার সঙ্গে এই ধরনের ট্রেড রিলেটেড ডিল করে ফেললো। জাপান বলুন, ভিয়েতনাম বলুন, প্রত্যেকটি দেশের ইন্টারনাল পলিটিক্সে এখন একটাই চর্চা, যদি ভারত আমেরিকাকে এইভাবে পাল্টা দিতে পারে তাহলে ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে মাথা নত করে সেই সকল দেশগুলো নিজেদের জাতীয় সুরক্ষা এবং স্বার্থ কেন বজায় রাখতে পারলো না, কেন তাদের সমস্ত স্বার্থকে সাইডে সরিয়ে রেখে আমেরিকার মতো এক হানাদারি শক্তির কাছে মাথা নত করতে হলো। যদি ভারত পারে তাহলে আন্তর্জাতিক স্তরে বাকি রাষ্ট্রগুলো পারলো না কেন? এই প্রশ্ন কিন্তু বিভিন্ন দেশের মিডিয়া কিন্তু ইতিমধ্যে তুলতে শুরু করে দিয়েছে। আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারত যে জিনিস করে দেখালো শেষ 20-25 দিন, এই যে অল্টারনেটিভ খোঁজা, এই যে আমেরিকাকে পাল্টা দিয়ে নতুন এক শক্তিধর দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা, এর ফলে আমেরিকার কি বিশ্ব রাজনীতিতে প্রভাবটা কমে গেল? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। আর এর মধ্যেই কালকে একটি স্টেটমেন্ট এলো স্কট বেসেন্টের, যা নিয়ে আন্তর্জাতিক স্তর রীতিমতো তোলপাড়, যেখানে আমেরিকাই বলছে ভারত এবং আমেরিকা খুব তাড়াতাড়ি আবার একসঙ্গে কাজ করবে। পাশাপাশি এই স্টেটমেন্ট আপনারা দেখলেন এবং দেখছেন, পাশাপাশি আজকে আপনাদের বলবো কেন
এই নরেন্দ্র মোদী বা এই ভারতবর্ষ আমেরিকার কাছে মাথা নত করলো না। 5টা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো সকলের জানা উচিত, এবং তাহলেই বুঝবেন কেন এখনো ডোনাল্ড ট্রাম্পের ফোন 4বার না ধরার মতো ধৃষ্টতা ভারতের প্রধানমন্ত্রী দেখাতে পারলেন। দেখুন, প্রথম যে পয়েন্ট, এই পুরো খেলাটা তো শুরু হয়েছিল আপনারা জানেন এপ্রিল থেকে। এপ্রিলের পর তারপরে আরো একটা এক্সিকিউটিভ অর্ডার, এবং ফাইনালি আগস্টে গিয়ে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের ট্যারিফ চাপিয়ে দিয়েছেন, 25% পেনাল্টি রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখার জন্য। আন্তর্জাতিক স্তরে ভারত যে স্টেটমেন্টগুলো প্রতি মুহূর্তে দিয়েছে যে রাশিয়ার থেকে তেল আমরা কিনছি না, বিগেস্ট বায়ার চায়না, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন এবং আপনারাও মানে আমেরিকাও রাশিয়ার থেকে বিভিন্ন ক্ষেত্রে প্রোডাক্ট কিনছেন। এর ফলে ভারত অন্তত আমেরিকার আসল যে চেহারা তা কিন্তু এক্সপোজ করে দিয়েছে। যদি ইন্টারনালি ভাবেন ভারত কি সমস্যায় পড়েনি? ভারত সমস্যায় পড়েছে, কিন্তু পড়বেও। কিন্তু এর পরেও ভারত মাথা উঁচু করে আমেরিকার মতো শক্তিশালী দেশের বিপক্ষে দাঁড়িয়ে আছে, চোখে চোখ রেখে লড়াই করেছে। তার নির্দিষ্ট কারণ কিন্তু কালকে কিছু বিশ্লেষক আমাদের সামনে নিয়ে এসেছেন। দেখুন, প্রথম কারণ হলো যে কারণটাকে বলা হয় এক্সটার্নাল বাফার্স। এই মুহূর্তে ভারতের বিদেশি মুদ্রার সঞ্চয় প্রায় 690 থেকে 700 বিলিয়ন ডলার। কিছুদিন আগে 700 বিলিয়ন ডলার ক্রস করেছিল, এখন 690 থেকে 700-র দিকে যাচ্ছে বা মাঝামাঝি আছে। এই বিশাল পরিমাণে বৈদেশিক মুদ্রার সঞ্চয় অর্থাৎ ফরেক্স রিজার্ভ একটা দেশের অর্থনৈতিক ভিত্তির মূল কারণ। ভারত বুঝে গেছে যদি ভারত এই অবস্থায় বিপদেও পড়ে তাহলে আমাদের দেশের অর্থনৈতিক ভান্ডার এতটাই সুগঠিত যে আমরা চোখ কান নাক বুঝে আরো বেশ কিছু বছর ইজিলি সময় পাবো এই পুরো বিষয়টার থেকে বেরিয়ে আসার জন্য। পাশাপাশি এই মুহূর্তে ভারতের রিজার্ভ ব্যাংকও বলে দিয়েছে যে রুপি ভোলাটাইলিটি থাকতে পারে, ইম্পোর্টের সমস্যা থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও এই যে রুপি মেকানিজম সিস্টেম যেভাবে তারা সাপোর্ট করলো এই মুহূর্তে ভারত সরকারকে, সেটাও কিন্তু সরকার এবং রিজার্ভ ব্যাংকের যুগলবন্দি আমাদের কিন্তু আমেরিকার মতো শক্তিশালী দেশের বিপক্ষে লড়তে সাহায্য করেছে। দেখুন, এর মধ্যে ভারতের অর্থনৈতিক বাজার, অর্থনৈতিক মুদ্রাস্ফীতি অনেক কিছু হতে পারে, কিন্তু এর পরেও ভারত যে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার প্রধান কারণটা কিন্তু বৈদেশিক মুদ্রার সঞ্চয়। ভারত জানে আর যাই হয়ে যাক ভারত একদম মাঝ সমুদ্রে ডুবে যাবে না। ফলে এক্সটার্নাল এই বাফার্স, এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ হিসাবে বিশেষজ্ঞরা বলছেন ম্যাক্রো ইকোনমিক ক্রেডিবিলিটি, অর্থাৎ ছোট ছোট বাজার এবং সেই বাজার এবং সেই ব্যবসার যে মূল ভিত্তি তা এতটাই স্ট্রং, ফলে আপনি বড় ব্যবসায়ীকে হিট করছেন, কিন্তু ভারতের 140 কোটির যে মার্কেট সেখানে ছোট ব্যবসায়ীদের আপনি টার্গেট করতে পারছেন না। কারণ আমরা আমেরিকার উপর ফুললি ডিপেন্ডেন্ট নই, আমরা 140 কোটি ভারতীয়র উপর ডিপেন্ডেন্ট। ফলে আমাদের জনবল, আমাদের প্রধান শক্তি, সেটা কিন্তু আমেরিকার বিশেষজ্ঞরা ঠিকঠাকভাবে বিশ্লেষণ করতে পারেননি। আর এই ম্যাক্রো ইকোনমিক ক্রেডিবিলিটি, যেখানে ভারতের যে শক্তি তাও কিন্তু আন্তর্জাতিক স্তরে ক্রমশ উঁচুর দিকে যেতে শুরু করেছে, বাড়তে শুরু করেছে। দেখুন, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ারের একটি রিপোর্ট, যে রিপোর্টে 2007-এর পর 2025 অর্থাৎ 18 বছর পর ভারতের যে রেটিং, সেখানেও কিন্তু সেই রেটিং বৃদ্ধি পেয়েছে। আপনি যদি রেটিংটি দেখেন 2007-এ ভারতকে কিন্তু বিবি প্লাস ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল, অর্থাৎ 10-এর নিচে নামিয়ে দেওয়া হয়েছিল, 11 বা 12 নম্বর স্থানে ভারত ছিল। এই রেটিং এর গুরুত্বটা কি? এটা কিন্তু আমেরিকার রেটিং। এই রেটিং এর গুরুত্ব হলো ভারতকে সে সময় নন ইনভেস্টমেন্ট গ্রেডে আয়তাভুক্ত করা হয়েছিল, যেহেতু ভারত 10-এর থেকে 11 নম্বরে নেমে গেছিল। কিন্তু 18 বছর পর এই 2025-এ ভারতবর্ষকে বিবিবি স্টেবল একটা পজিশনে নিয়ে যাওয়া হয়েছে, রেটিং বাড়িয়ে দেওয়া হয়েছে। এর মানেটা হলো আমেরিকার ইন্টারনাল রিপোর্টও অ্যাকসেপ্ট করেছে ভারতের এই মার্কেট অনেক বেশি ইনভেস্টার ফ্রেন্ডলি, কারণ সরকার ফালতু খরচ করছে না, মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করছে। প্রত্যেকটা দেশেরই মুদ্রাস্ফীতি আছে, কিন্তু মুদ্রাস্ফীতিকে কতটা লেভেল অবধি আপনি বাড়তে দিচ্ছেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ভারতবর্ষের 140 কোটি যে জনসংখ্যা, সেটা যেমন আমাদের শক্তিশালী দিক, সেটা কিন্তু আবার আমাদের দুর্বলতম দিক। কারণ 140 কোটি মানুষ মানে সরকারকে অতিরিক্ত এমন অনেক কিছু করতে হচ্ছে যা কিন্তু সরকারের অনেক খরচও বৃদ্ধি করছে, এবং সরকারকে কিন্তু মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক মন্দার সম্মুখীন হতে হবে।
ফলে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমেরিকার এই স্ট্যান্ডার্ড পুরের রিপোর্ট পরিষ্কার বুঝিয়ে দিয়েছে ভারতের যে ম্যাক্রো ইকোনমিক ক্রেডিবিলিটি বা সিস্টেম তা অত্যন্ত স্ট্রং, ইনভেস্টার ফ্রেন্ডলি, এবং এই বাজারে যদি কেউ ইনভেস্ট করে সে কোনোভাবেই মানে লাভ ছাড়া ফেরত যাবে না। ফলে ভারত কিন্তু এই রিপোর্টটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছে এবং ভারত বুঝে গেছে আমাদের যদি আসল শক্তি ভারতীয়রাই হয় তাহলে কেন আমরা আমেরিকার মতো একটা দেশের তাবেদারি করব। 3 নম্বর যে পয়েন্ট তাকে বলা হচ্ছে যে কনজামশন ড্রিভেন ইকোনমি। দেখুন, ইউরোপীয় ইউনিয়নের বহু দেশ আছে যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড ড্রিভেন ইকোনমিতে বিশ্বাস করে, যার প্রকৃত উদাহরণ জার্মানি। জার্মানি কালকে আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে এবং বলেছে তারা ভারতকে সাপোর্ট করে, কারণ এদের ইকোনমিক্যাল স্ট্রাকচারটা পুরোটাই এক্সপোর্ট ড্রিভেন, কিন্তু ভারতের ইকোনমিক্যাল স্ট্রাকচারটা হলো কনজিউমার বেসড, কনজামশন বেসড। ভারতের সাধারণ মানুষই হলো ভারতের ইকোনমিক্যাল স্টেবিলিটির প্রধান স্তম্ভ। এবং আমরা জানি, আমরা বিভিন্ন রিপোর্টে দেখছি ভারতবর্ষের যে 60% জিডিপি তা কিন্তু হাউস হোল্ড কনজামশনে আসে, অর্থাৎ ভারতীয়রা কিন্তু সরাসরি দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য জিনিস ক্রয় করে ভারতের জিডিপিতে 60% কন্ট্রিবিউট করছে। ফলে আমাদের আসল শক্তি হলো আমাদের জনবল, জনশক্তি, আমাদের ব্যবহারযোগ্য জিনিস আমরা কিনছি, আমরা সরাসরি ভারতের অর্থনীতিতে ইনভেস্ট করছি, কন্ট্রিবিউট করছি, যা কিন্তু জার্মানির মতো দেশ করে না। জার্মানির পুরোটাই হলো এক্সপোর্টের উপর ডিপেন্ড করে আছে। ফলে সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। ভারত জানে ভারতের ডোমেস্টিক ডিমান্ড কোনোদিনই শেষ হবে না, কারণ জনসংখ্যার যে শক্তি সেই শক্তি আদতে কোনোদিন শেষ হওয়ার মতো নয়। পাশাপাশি সরকার এখানে অনেক ক্ষেত্রে জিএসটি কাট করেছে সম্প্রতি, এবং কিছু ক্ষেত্রে রেট টেপ রিডাকশন করেছে। আপনারা জানেন ঠিক দুদিন আগে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে 2 ধরনের জিএসটি রেটিং থাকবে, স্কেল থাকবে। ফলে সব মিলিয়ে ভারতও কিন্তু ইকোনমিক্যাল স্টেবিলিটির কথা মাথায় রেখে অতি দ্রুত কিছু পদক্ষেপ নিয়েছে, যা কিন্তু এক্সপেক্টেড ছিল এবং এটা করা কিন্তু প্রয়োজন ছিল। ফলে সব মিলিয়ে আমেরিকার কাছে আমাদের মাথা নত করতে হবে, না হলে আমাদের অর্থনীতি সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এই দৈন্যদশা ভারতের আসেনি। 4 নম্বর যে পয়েন্ট সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ পলিসি টুলস। এখানে আরবিআই এর আপনাকে প্রশংসা করতে হবে। আরবিআই পরিষ্কারভাবে ট্যারিফ চাপানোর পর বলে দিয়েছিল যে আমরা লিকুইডিটি সাপোর্ট করব যদি কোনো প্রয়োজন হয়। আরবিআই বলেছিল আমাদের ফরেক্স রিজার্ভ ইন্টারভেনশন আমরা করতে পারি, আমরা কিছু ডলারকে বিক্রি করে দিতে পারি, যদি ভারতের প্রয়োজন হয় আমরা বৈদেশিক মুদ্রা কোনো না কোনোভাবে ইন্টারভেন করে আমরা সরকারকে সাহায্য করব, এবং ইন্টারেস্ট রেটও ভারত কিছু ক্ষেত্রে কমিয়েছে। অর্থাৎ আরবিআই কিন্তু খুব অ্যাক্টিভ পলিসি চেঞ্জ করেছে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। দেখুন, এই পুরো বিষয়টায় যেহেতু 25-30 দিন ধরে আমি অত্যন্ত ক্লোজলি মনিটরিং করছি, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে সরকার কিছু ক্ষেত্রে অত্যন্ত প্রোঅ্যাক্টিভ হয়েছে। সরকারি কাজ এত তাড়াতাড়ি হয় এটা কিন্তু ভারতীয়রাও আমার সঙ্গে স্বীকার করবেন, এটা কিন্তু হয় না কিছু ক্ষেত্রে। বাংলার সরকারি দপ্তর তো আপনারা জানেন, আমি যদি বাংলায় থাকি, ফলে আমার কিছু ধ্যান ধারণা আছে, আমার কিছু অভ্যাস, আমি খুব সামনে থেকে দেখেছি এই সিস্টেমটাকে। কিন্তু এই ট্যারিফ চাপানোর পর সরকার, আরবিআই, এমএসএমই বিভিন্ন দপ্তর অত্যন্ত প্রোঅ্যাক্টিভলি এই পুরো বিষয়টা কিন্তু করতে শুরু করেছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি সরকারের পক্ষ থেকে 2250 কোটির একটা এক্সপোর্ট প্রমোশন মিশন তৈরি করা হয়েছে অন্তত এই বছরের জন্য, এবং টোটাল যদি দেখেন তাহলে দেখবেন ভারত আগামী 5 বছরের জন্য 20,000 কোটি টাকার এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করেছে, যাকে বলা হচ্ছে এক্সপোর্ট প্রমোশন মিশন, যেখানে এই ট্যারিফ চাপানোর পর যে সকল ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে ঘুর পথে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা কিন্তু ভারত সরকার করেছে। এছাড়া এমএসএমই কে ক্রেডিট সাপোর্ট দিয়েছে ভারত সরকার। আর এই পুরো কাজটি আরবিআই এবং ভারত করেছে শেষ 15 দিনে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ চাপিয়েছেন, ভারতের সমস্ত মন্ত্রক এবং এই ডিসিশন মেকার, পলিসি মেকাররা একজোট হয়ে এত দ্রুত গতিতে এটাকে অ্যাক্ট করেছে, যা কিন্তু আমাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হয়েছে। এবং আমরা আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দেখুন, ডোনাল্ড ট্রাম্পকে একটি ফোন অবধি করে বলিনি, ভাই আমাদের ক্ষমা করে দাও, রাশিয়ার থেকে তেল কিনবো না, আমাদের অর্থনীতি শেষ হয়ে যাচ্ছে। ফলে ডোনাল্ড ট্রাম্প যে ডেড ইকোনমি বলেছিলেন না, আজকে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন, বা স্কট বেসেন্টের মতো লোকরা বুঝতে পারছেন আসলে কত বড় দ্বিচারিতা ওনারা করেছেন। 5 নম্বর পয়েন্ট,
ট্রেড ডাইভার্সিফিকেশন। আপনারা জানেন ভারত 40টা দেশের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা বলতে শুরু করেছে, এবং এই যে আমেরিকায় পাঠানো টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা টেক্সটাইল, সেটা কিন্তু অন্য দেশে ঘুরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা হয়েছে। মিডল ইস্ট, সাউথ ইস্ট এশিয়া, চীন, বিভিন্ন জায়গায় ভারত চেষ্টা করছে অল্টারনেটিভ বায়ার খোঁজার জন্য। তখন ইম্প্যাক্ট হবে না একদম, এটা কিন্তু মানা যায় না। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমি মিথ্যে কথা আপনাদের সামনে বলছি না, বলবো না। টেক্সটাইল ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে সাময়িকভাবে, কিন্তু যদি আমরা এই ধাক্কাটা কাটিয়ে উঠতে পারি তাহলে কিন্তু আমরা শক্তিশালী যে স্তম্ভ তৈরি করতে পারবো। আমেরিকার উপর ডিপেন্ডেন্সি যেভাবে শেষ হতে পারে তার সুদূর প্রসারী রেজাল্ট কিন্তু আমরা পাবো। ডোনাল্ড ট্রাম্পের পাগলামো, এর জন্য তো ভারত দায়ী নয়। ডোনাল্ড ট্রাম্পের আনস্টেবিলিটির আজকে নিন্দা গোটা বিশ্ব করছে। এখানে ডোনাল্ড ট্রাম্পের মনে হয়েছে ট্যারিফ চাপিয়ে দিয়েছে, সরকার চেষ্টা করে পুরো বিষয়টা মীমাংসা করার চেষ্টা করতেই পারতেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মীমাংসা করার জন্য মাথা নত করাটা ইম্পর্টেন্ট, নাকি ভারতবর্ষের প্রভাব এবং প্রতিপত্তি আন্তর্জাতিক স্তরে যেভাবে সমাদৃত হয় সেই কদরটিকে বুঝে ভারতের জাতীয় সুরক্ষাকে অক্ষুণ্ণ রেখে, জাতীয় স্বার্থকে বজায় রেখে ভারত যেভাবে পাল্টা দিয়েছে সেটা ম্যাটার করছে। অনেক কিছু ভাবার বিষয় আছে। অকারণে রাজনৈতিক তরজা অন্তত আন্তর্জাতিক স্তরের এই সকল বিষয় নিয়ে না করাই ভালো। ভারত এগিয়ে গেছে, এগিয়ে যাবে। পাল্টা ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছে, 4বার ফোন করেছেন, ভারতের প্রধানমন্ত্রী ধরেননি। সব মিলিয়ে আজকে আমেরিকা ভারত এই দ্বন্দ্বে অ্যাডভান্টেজ ভারত। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।